ইরান আর ইসরায়েলের মধ্যে যে সংঘাত চলছে সেটা তো মনে হচ্ছে আরও গভীর হচ্ছে। আজ আমরা একটু বোঝার চেষ্টা করব, সর্বশেষ পরিস্থিতিটা ঠিক কী দাঁড়িয়েছে। আমাদের হাতে আল জাজিরা, সিএনএন এদের লাইভ আপডেট আছে। দেখব যে এই যে ঘটনাগুলো এত দ্রুত পাল্টাচ্ছে, এর আসল তাৎপর্যটা কি হতে পারে। পরিস্থিতি আসলেই খুব চিন্তার মতো। এটা তো তৃতীয় দিন হলো সংঘাতের। আর যেটা চোখে পড়ার মতো, এবার কিন্তু দিনের বেলাতেও হামলা চলছে। সাধারণত তো এগুলো রাতের দিকেই বেশি হয়। হ্যাঁ, ঠিক তাই। যেমন ধরুন, আল জাজিরার খবরে দেখলাম ইরান থেকে নাকি নতুন করে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে ইসরায়েলের দিকে। আবার ওদিকে তেহরানেও আরও বিস্ফোরণের খবর আসছে। তৃতীয় দিনে এসেও কমার কোনো লক্ষণ নেই। একদম। আর ইসরায়েলি সামরিক বাহিনীও কিন্তু খুব তৎপর। সিএনএন জানাচ্ছে ওরা আরও মিসাইল শনাক্ত করার কথা বলছে। আর সাধারণ মানুষকে বলছে নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকতে। ইসরায়েলি কর্তৃপক্ষ তো বেশ কড়া ভাষাতেই বলছে যে তারা এক মুহূর্তের জন্য থামছি না। তার লাগাতার চলবে। সেটাই তো ইঙ্গিত দিচ্ছে একটা নিরন্তর আঘাতের মতো ব্যাপার আর কি। আর এর ফল যা হচ্ছে ইসরায়েলে, সেটা তো ভয়াবহ। খবর যা বলছে, অন্তত ১৩ জন মারা গেছেন, শিশুরাও আছে তার মধ্যে, আর আহত ৩৮০ জনেরও বেশি। তেল আভিবের কাছে বাতিয়াম শহর, সেখানে নাকি একটা আবাসিক বাড়িতে সরাসরি রকেট লেগেছে, ৪ জন মারা গেছেন সেখানেই। এটা তো সাধারণ মানুষের ওপর হামলা। ঠিক, সাধারণ বাড়িঘর টার্গেট হচ্ছে। আর দেখুন, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কথাগুলোও কিন্তু বেশ ভাবার মতো। উনি এটাকে বলছেন অস্তিত্বের লড়াই, আর বারবার ইরানের পারমাণবিক বোমা তৈরির বিপদ নিয়ে বলছেন। তাদের ঘোষিত লক্ষ্যও তো এটাই, ইরানের পারমাণবিক বোমা বানানো আটকাতে হবে। এই অস্তিত্বের লড়াই কথাটা কিন্তু শুধু কথার কথা নাও হতে পারে। এর একটা আন্তর্জাতিক তাৎপর্যও আছে নিশ্চয়ই। আচ্ছা, ইরানের ভেতরে কি অবস্থা? তেহরানে এর প্রভাব কেমন পড়ছে? মারাত্মক। তেহরানেও তো নতুন বিস্ফোরণের খবর আসছে। সিএনএন যেমন জানাচ্ছে, এবারে টার্গেটগুলোর মধ্যে বেশ কিছু ঘনবসতিপূর্ণ এলাকাও আছে। ভালিয়াসে স্কোয়ার, তাজরিশ, এগুলো খুব পরিচিত জায়গা। এমনকি তাজরিশের কুদ্দুস স্কোয়ারে সুহাদা হাসপাতাল আছে, তার মাত্র ৫০ মিটার দূরেও নাকি হামলা হয়েছে। হাসপাতালের এত কাছে? তাহলে তো মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোরই কথা। অবশ্যই, সাধারণ মানুষের মধ্যে সাংঘাতিক আতঙ্ক তৈরি হয়েছে। অনেকে তো শহর ছেড়ে পালাচ্ছে, খাবার, জরুরি জিনিসপত্র কিনে রাখছে। পাতাল রেল স্টেশনগুলো নাকি এখন আশ্রয় কেন্দ্রের মতো কাজ করছে। সরকারিভাবে হতাহতের সংখ্যা স্পষ্ট না করলেও ইরানের স্বাস্থ্যমন্ত্রী যা বলছেন, তাতে হতাহতদের বেশিরভাগই নারী আর শিশু। খুবই দুঃখজনক। আচ্ছা, ইসরায়েল ঠিক কি লক্ষ্যবস্তুতে হামলা করছে ইরানে? শুধুই কি আবাসিক এলাকা? না, তালিকাটা আরও বড়। মনে হচ্ছে পারমাণবিক গবেষণা কেন্দ্র, বিভিন্ন মিলিটারি স্থাপনা, জ্বালানি ডিপো, এগুলোও টার্গেটে আছে। বিশেষ করে দেখুন, সিএনএন একটা খবর দিয়েছে যে ইরানের সাউথ পার্টস গ্যাস ক্ষেত্রেও হামলা হয়েছে। এটা কিন্তু বিশাল একটা গ্যাস ক্ষেত্র। কাতার আর ইরান দুদেশই ব্যবহার করে। একজন উপসাগরীয় কর্মকর্তা তো এই হামলাকে বেপরোয়া বলেছেন, কারণ এটা শুধু ইরানের অর্থনীতি নয়, আঞ্চলিক বা হয়তো বিশ্ব জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে। তার অর্থনীতির উপরেও চাপ তৈরির চেষ্টা? সেটাই মনে হচ্ছে। আর ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ ইরানিদের অস্ত্র তৈরির কারখানার কাছ থেকে সরে যেতেও বলেছে। জরুরি সতর্কতা জারি করেছে তারা। আন্তর্জাতিক মহল কি বলছে? বিশেষ করে আমেরিকার ভূমিকাটা কি এখানে? আন্তর্জাতিক অঙ্গনের ব্যাপারটা বেশ জটিল। একদিকে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন এই হামলায় তাদের কোনো হাত নেই। তবে এটাও বলছেন আমেরিকার স্বার্থে আঘাত লাগলে কিন্তু কড়া জবাব দেয়া হবে। আবার তিনি বলছেন যে ইরান আর ইসরায়েল নাকি একটা চুক্তি করবে। বেশ অদ্ভুত কথা। হ্যাঁ, কিছুটা পরস্পর বিরোধী লাগছে। ঠিক, কিন্তু অন্যদিকে হোয়াইট হাউস বা ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে সিএনএন বলছে আমেরিকার হয়তো একটা প্রচ্ছন্ন সম্মতি আছে এই অপারেশনে। আবার ইরানের পরমাণু মন্ত্রী উল্টো দাবি করছেন, বলছেন আমেরিকার গ্রিন সিগন্যাল ছাড়া নাকি ইসরায়েলের পক্ষে এত বড় হামলা চালানোই সম্ভব নয়। আর এর উদ্দেশ্য হলো পারমাণবিক আলোচনা ভেস্তে দেওয়া। সুতরাং পর্দার আড়ালে ঠিক কী হচ্ছে সেটা বোঝা মুশকিল। সব মিলিয়ে তাহলে পরিস্থিতিটা খুবই ঘোলাটে আর বেশ বিপজ্জনকও বটে। তৃতীয় দিন পেরিয়ে গেল, কিন্তু থামার কোনো ইঙ্গিত নেই। কোথায় গিয়ে দাঁড়াবে এটা বলা কঠিন। আর এখানেই একটা গভীর চিন্তার জায়গা তৈরি হচ্ছে, যেটা হয়তো খবরে সরাসরি বলা হচ্ছে না, কিন্তু উপাদানগুলো আছে। যেভাবে পারমাণবিক স্থাপনাগুলো আলোচনায় আসছে, যেভাবে ঘন বসতিপূর্ণ এলাকায় হামলা হচ্ছে,
তাতে প্রশ্ন উঠছে, এই সংঘাত কি কোনোভাবে পারমাণবিক স্তরের দিকে চলে যেতে পারে, হয়তো অনিচ্ছাকৃতভাবেই। আর দ্বিতীয়ত, দুই পক্ষের এই পাল্টাপাল্টি চালের মধ্যে একটা ছোট্ট ভুল বোঝাবুঝি, একটা মিসক্যালকুলেশন কি পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে, যার সবচেয়ে বড় ভুক্তভোগী হবে সাধারণ মানুষ আর এই অঞ্চলের স্থিতিশীলতা। এই ঝুঁকিটা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না একদম।